দুইটা একসাথে আসে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকের ক্লাসে। অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা লাইভ ক্লাস নিয়ে আজকে চলে আসছি। তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের আজকে একটা ফ্রি আইসিটি লাইভ ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটা মূলত আমাদের উদ্দেশ্য বা আমাদের টার্গেট অডিয়েন্স, আমাদের শিক্ষার্থী এইচএসসি 26 যারা রয়েছে তোমাদের জন্য। সো তোমরা যারা এইচএসসি 26 রয়েছে, অর্থাৎ নতুন যারা কলেজে ভর্তি হয়েছ, তোমরা সবাই খুব দ্রুত ক্লাসটাতে যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে সবাইকে ক্লাসটাতে মেনশন করে দাও। আর তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের অনেক প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। আমাদের জান্নাত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিম ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু দ্রুত জানিয়ে দাও। আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও যাতে সবাইকে নিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করতে পারি। অনেকদিন পর তোমাদের আজকে একটা লাইভ ক্লাস আসলাম। সো এক্ষেত্রে একটু বলে রাখি, আমাদের অডিয়েন্স বা আমাদের আজকের ক্লাসটা মূলত 26 সালের জন্য। 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের, অর্থাৎ যারা সবে এসএসসি পরীক্ষা দিয়ে নতুন কলেজে ভর্তি হয়েছে। এখন শুরুতে একটু কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের এই যে এইচএসসির যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ যে আইসিটি অধ্যায়টা রয়েছে, আইসিটি যে বইটা রয়েছে 100 নম্বরের, এটা স্কুলের যে নবম দশম শ্রেণীতে তোমরা আইসিটি শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়েছ সেটার চেয়ে সম্পূর্ণরূপে ভিন্ন। এখানে তোমাদের যে কন্টেন্টগুলো রয়েছে আইসিটিতে, এই কন্টেন্টগুলো তোমরা স্কুল লেভেলে এই ধরনের কোনো কন্টেন্ট ছিল না, যার কারণে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে এটা নতুন হওয়ার কারণে একটু জটিল লাগতে পারে। তবে এতটুকুন বিশ্বাস রাখো যে ভালো করে যদি বুঝে বুঝে কেউ চমৎকার করে শুরু থেকে যদি একটু চেষ্টা চালিয়ে যাও, দেখবা যে দিন শেষে তোমার এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো মার্কস ক্যারি করা যায় আইসিটিতে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কোনো সেকেন্ড পেপার নেই, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলেই মূলত আমাদের একটা মাত্র পেপার রয়েছে। সো একটু মনোযোগ দিলেই গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে, প্রোগ্রামিংয়ের যে সমস্যাগুলো রয়েছে, কোডিংয়ের যে সমস্যাগুলো রয়েছে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এইগুলো আমরা করি নাই। শুধুমাত্র এটার কারণে, নতুন বিষয় হওয়ার কারণে, হঠাৎ করে 10 বছর এই ধরনের পড়াশোনার সংস্পর্শে না থাকার কারণে, কলেজে উঠে নতুন সাবজেক্ট হওয়ার কারণে শুরুর দিকে একটু কঠিন মনে হলেও একটু যদি রেগুলার মনোযোগ দিয়ে পড়ো দেখবা যে অনেক অনেক ভালো লাগবে আইসিটিটা। সো আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হয়েছো। আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবা কেউ একজন। আমাদের শাপলা যুক্ত হয়েছে, আসমানি শাপলা আইডি থেকে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। তারপর আমাদের দেখতে পাচ্ছি তিন্নি বড়ুয়া যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। তোমরা আমাকে একটু জানিয়ে দাও, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। আজকে মূলত আমাদের ইন্ট্রোডাকশন পার্ট এবং আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল গাণিতিক কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, সো এই যে আমাদের আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় রয়েছে, এখানকার তোমরা যেহেতু নতুন কলেজে ভর্তি হয়েছো, প্রতিটি কলেজেই সব জায়গায় আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে, সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টারটা। তৃতীয় অধ্যায়টা আমাদের প্রত্যেক জায়গায় কলেজে থাকে এবং একটা নতুন বিষয় গাণিতিক প্রবলেম দিয়ে আমরা মূলত আমাদের নতুন যারা স্টুডেন্ট আসে তাদেরকে আমরা স্বাগতম জানাই। সো আমরা শুরুর দিকে অধ্যায় 1, 2 বা ফেলে আমরা সরাসরি তৃতীয় থেকে স্টার্ট করি, কারণ প্রথম দুটো অধ্যায় একটু তাত্ত্বিক হওয়ার কারণে নতুন শিক্ষার্থীদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বিদায় আমরা মূলত আমাদের নতুন শিক্ষার্থীদের স্বাগতম জানাই তৃতীয় অধ্যায় দিয়ে। সো আমাদের এই যে আইসিটির যে তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও
ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টার গুরুত্ব এত বেশি যে এখান একটা অধ্যায় থেকেই মূলত আমাদের 2টা সিকিউ এবং প্রায় 4-5টা এমসিকিউ, অর্থাৎ প্রায় 25 মার্কের, 100 নম্বরের মধ্যে প্রায় 25 মার্কের আমরা প্রশ্ন এখানে পাই। অর্থাৎ আমাদের সিকিউ এমসিকিউ টোটাল 75-এর যে পরীক্ষা হয় সেখানকার 25 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা এই একটা অধ্যায় থেকে পাই। সো এই জন্য আমরা শুরুর দিকে এই অধ্যায়টা দিকে আমরা শুরু করতে চাই সবসময়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং গাণিতিক হওয়ার কারণে খুব এনজয় করে আমরা এটাকে করতে পারি। সো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের এই অধ্যায়টা দিয়ে আজকে তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি। ওকে, ভয়েস ক্লিয়ার বলেছে, আমাকে শোনা যাচ্ছে বলেছে। রায়হান গাজী সিলেট থেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো এই অধ্যায়টা দিয়ে শুরু করবো আমরা মূলত আজকের ক্লাস। এইচএসসি 26-এর সাইকেল 1-এর প্রথম ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগতম। এখন এই যে সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, এই যে সংখ্যা পদ্ধতি আমাদের আইসিটিতে যতগুলো সংখ্যা পদ্ধতি আলোচনা করেছে বেসিক্যালি 4টা, তার মধ্যে একটা সংখ্যা পদ্ধতি আমরা সবাই ক্লাস 1 থেকে 10-এর মধ্যে পড়ে আসছি, যেটাকে আমরা বলবো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যেটাকে আমরা বলি কি দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা যে গাণিতিক কাজগুলো আমরা করেছি দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, 10 টাকা 5 টাকা যে অঙ্কগুলো আমরা করে আসছি, অঙ্কের মধ্যে যেই সিস্টেমটা আমরা মূলত ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের মাথায় ডেভেলপ হয়েছে, দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আমরা সবাই চিনি। অর্থাৎ যেটাকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম হিসেবে চিনি ইংলিশে, যাদেরকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম বলি। এই সংখ্যা পদ্ধতি মূলত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যত গাণিতিক কাজকর্ম করেছি, যত হিসেব নিকেশ করেছি, ব্যবসা বাণিজ্যে লেনদেনে, দৈনন্দিন জীবনে আমরা সবসময় এই দশমিক পদ্ধতিটাই ব্যবহার করে আসছি। এখন এই জায়গায় একটু খেয়াল করি, আমাদের এই যে নাম্বার সিস্টেম দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম, এটা আমাদের পরিচিত হলেও এই নাম্বার সিস্টেম বাদেও আরো 3টা নাম্বার সিস্টেম আমাদের এই আইসিটিতে আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন, একদম নতুন। সো এই জায়গায় আমাদের একটু সমস্যা হয় শুরুর দিকে। ধারাবাহিকভাবে যখন তুমি ক্লাসগুলো করবা দেখবা যে তোমার মধ্যে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। সো আমরা সংখ্যা পদ্ধতির যে নামগুলো রয়েছে সেগুলো একটু দেখব, দেন এদের মধ্যে যে রিলেশন রয়েছে, পারস্পরিক যে কনভার্ট রয়েছে, রূপান্তরগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে দেখব। সো দশমিক যে সংখ্যা পদ্ধতি, আজকে মূলত আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো আমরা সরাসরি ক্লাসে ঢুকে গেছি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যখন কোনো একটা অঙ্ক লিখি, কোনো একটা সংখ্যা লিখি, কোনো সংখ্যা লিখে প্রকাশ করি, এক্ষেত্রে আমাদের যে মৌলিক যে ডিজিটগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে, তারা হচ্ছে 10টি। তারা হচ্ছে কি 10টি চিহ্ন রয়েছে। সেগুলো কি কি তোমরা অবশ্যই জানো, কারণ আমরা যত বড় সংখ্যায় লিখে না কেন, যত ছোট সংখ্যায় লিখে না কেন, আমাদের হাতে শুধুমাত্র আমাদের চিহ্ন রয়েছে 0 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টা ডিজিট রয়েছে, মৌলিক চিহ্ন রয়েছে, যত ছোট থেকে যত বড় সংখ্যায় লিখি না কেন, এই 10টা চিহ্নের বাইরে আমাদের আর কিছুই লাগে না। অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যেহেতু মৌলিক চিহ্ন 10টা, এই কারণে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস, যাদেরকে আমরা বাংলায় বলি হচ্ছে ভিত্তি, সেটা হচ্ছে 10। তাহলে এখানে একটা নতুন শব্দ পেলাম আমরা আজকে, সেটা হচ্ছে বেস বা ভিত্তি। কি জিনিস বেস বা ভিত্তি? হচ্ছে কি কোন একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য যে কয়টি মৌলিক চিহ্ন বা ডিজিট ব্যবহার করা হয়, তার সংখ্যাকেই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আরেকটু সুন্দর করে সাজিয়ে বললে, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেহেতু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লেখার জন্য আমরা 10টা চিহ্ন ব্যবহার করি, তাই বলতে পারি ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। এটা আমাদের পরিচিত বিদায় আমি শুরুতেই এই কথাটাকে বললাম। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবা, দেন আমাদের এই আইসিটিতে এই সংখ্যা পদ্ধতি বাদেও আরো যে 3টা সংখ্যা পদ্ধতি আছে সেগুলোতে যাব। তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো কিনা একটু আমাকে একটু জানিয়ে দাও।
সবাই একটু আমাকে এটা একটু এনশিওর করে দাও যে আমার এই কথাটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এখন আসো, আমি তোমাদের থেকে আবার একটু প্রশ্ন করব, রেসপন্স নিব, ঠিক আছে? জাস্ট লাইক আমরা যখন ক্লাসরুমে থাকি, টিচাররা আমাদের প্রশ্ন করে, আমি ঠিক সেম আমি আমি কিন্তু চিন্তা করছি তোমরা আমার সামনে রয়েছে, সো তোমরা একদম মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমি পরবর্তীতে তোমাদেরকে সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করব। সো আমরা একটা সংখ্যা পদ্ধতি দেখলাম যেটা আমরা চিনি, এই 10টা চিহ্ন দিয়ে আমরা কিভাবে সংখ্যা লিখতে হয় আমরা জানি। এই যে আমরা লিখলাম 51, 51, এখানে 5 একটা ডিজিট বা একটা অঙ্ক, 1 আর একটা অঙ্ক, এগুলো দিয়ে লিখতে পারে। যত বড় ছোট সংখ্যা এগুলো আমরা সবাই চিনি, পরিচিত, এগুলো আমরা সবাই জানি। এখন এই সংখ্যা ছাড়াও, এই সংখ্যা পদ্ধতি ছাড়াও আমাদের আরো কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে। এই যে ডেসিমাল যেটা আমরা বললাম, যেটার বেস হচ্ছে 10, যেখানে 10টা মৌলিক চিহ্ন রয়েছে, এটা ছাড়াও এখন আমরা আরো নতুন 3টা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। তার মধ্যে কম্পিউটারে ব্যবহার করা হয় যেই সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বা বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা 2 নম্বর আর একটা সংখ্যা পদ্ধতি দেখলাম, ঠিক এক্স্যাক্টলি ডেসিমেলে যেমন যে কোনো সংখ্যা লেখা যায় 10টা চিহ্ন দিয়ে, ওঠা যেমন আলাদা একটা সংখ্যা পদ্ধতি, ঠিক সেম আরেকটা আলাদা সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যত ছোট থেকে যত বড় সংখ্যায় লিখি না কেন, আমাদের টোটাল মৌলিক চিহ্ন বা ডিজিট রয়েছে এখানে 2টি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। যেহেতু আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি 150, 1000, 1 মিলিয়ন যত বড় সংখ্যায় লিখে না কেন, এখানে শুধুমাত্র এই 0 এবং 1 দিয়েই লিখতে হবে। তুমি 50 লিখলেও 01 দিয়ে লিখতে হবে, 150 লিখলেও 01 দিয়ে লিখতে হবে, 1051 লিখলেও 01 দিয়ে লিখতে হবে। যত বড় ছোট সংখ্যা লিখো না কেন, তোমাকে এই বাইনারি পদ্ধতিতে 01 দিয়েই লিখতে হবে, কারণ বাইনারিতে মাত্র ডিজিট আছেই 2টা, একটা 0 আর একটা 1, ঠিক আছে? যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য 2টা মাত্র চিহ্ন ব্যবহার করব, দ্যাট ইজ হোয়াই আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2। তাহলে মনে রাখতে হবে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বাইনারিকে বুঝবো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা ডেসিমেলকেই বুঝবো। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ওকে, ক্লিয়ার। ওকে, এরপর আমরা 3 নম্বর আরেকটা নাম্বার সিস্টেম দেখব। এগুলো আমরা নর্মালি স্কুলে দেখি নাই, যার কারণে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আমরা আরেকটা নাম্বার সিস্টেমের নাম লিখলাম। ডেসিমেল যেমন একটা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, বাইনারি যেমন একটা সংখ্যা পদ্ধতি, অক্টালও সেম একটা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এখন এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমি যখন কোনো একটা সংখ্যা লিখতে যাব, সংখ্যা লেখার জন্য আমাদের কিছু চিহ্ন লাগবে, ডিজিট লাগবে, প্রতীক লাগবে, অঙ্ক লাগবে। এখন এই অক্টালের যে প্রতীকগুলো রয়েছে সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ টোটাল 8টা চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমে এর বাইরে আর কোনো কিছুই নেই। ডেসিমেলে যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এর বাইরে আমার আর কিছুই লাগে না। আমরা যে কোনো সংখ্যায় লিখতে পারি এই 10টা চিহ্ন ব্যবহার করে, যে কোনো সংখ্যায়। ঠিক সেম এই যে আমাদের 01 রয়েছে, এই 01 দিয়েও আমরা এখানে যে কোনো সংখ্যা লিখতে পারি। আর এরপর আমরা দেখতে পাচ্ছি অক্টাল, এই 8টা 0 থেকে 7 পর্যন্ত এই 8টা চিহ্ন দিয়েই আমরা অক্টালে যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করতে পারি। যেহেতু অক্টালে মৌলিক চিহ্ন 8টি, সুতরাং আমরা বলতে পারি অক্টালের বেস হচ্ছে 8। তুমি এগুলো এক একটা ভাষা চিন্তা করো, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, জাপানিজ ভাষা। এই যে একটা ভাষার যেমন বিভিন্ন আলাদা আলাদা বর্ণমালা থাকে, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির এরকম আলাদা আলাদা চিহ্ন রয়েছে। একটা ভাষার শব্দগুলোকে আমরা একটা ভাষায়, যখন আমরা বাংলা ভাষায় কথা বলি সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি, আবার জার্মান ভাষায় ট্রান্সলেট করতে পারি। এখানেও সেম
এই যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা দেখতে যদি একরকম হয়, সেটা আমাদের ডেসিমেলে কেমন হয় সেটাও আমরা রূপান্তরগুলো দেখব। সেটা বাইনারিতে দেখতে কেমন হবে, ডেসিমেলের একটা যেটাকে আমরা 50 বলি, সেই 50টাকে আমরা যদি 01 দিয়ে লিখি সেটা কেমন হবে, সেটা আমরা যদি অক্টাল লিখি সেটা কেমন হবে। এই যে পারস্পরিক রূপান্তর, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা একটু রূপান্তরে পরে যাব, আগে আমরা একটু নামগুলো একটু জেনে নিই। তাহলে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যখন কোনো সংখ্যা লিখতে যাব, আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা মৌলিক চিহ্ন দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করতে পারবো। যেহেতু 8টা মৌলিক চিহ্ন, তাই বেস হচ্ছে 8। তাহলে অক্টালের বেস হচ্ছে 8, যাদেরকে আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। এরপর আমরা আরেকটা নাম্বার সিস্টেম এখানে দেখব আমাদের আলোচ্য বইয়ে, যেটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল। যেটার নাম কি? হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি যেমন একটা সংখ্যা পদ্ধতি, ডেসিমেল যেমন একটা সংখ্যা পদ্ধতি, অক্টাল যেমন একটা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল ঠিক সেম আরও একটা সংখ্যা পদ্ধতি। যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের ব্যবহৃত মৌলিক চিহ্ন হচ্ছে 16টি, 16। সেগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এই যে 0 থেকে F পর্যন্ত এই টোটাল 16টি মৌলিক চিহ্ন দিয়ে আমরা যে কোনো সংখ্যা হেক্সাডেসিমেলে লিখে প্রকাশ করতে পারি। যেহেতু হেক্সাডেসিমেলে কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য আমরা টোটাল 16টি চিহ্ন ব্যবহার করি, তাই আমরা বলতে পারি হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। এই 4টা সংখ্যা পদ্ধতির পারস্পরিক যে রূপান্তর, এখান থেকে আমাদের একটা সিকিউ মাস্ট আসে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কয়টা সংখ্যা পদ্ধতি পাইলাম, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ডেসিমেল নাম্বার সিস্টেম, যার বেস হচ্ছে 10, কারণ এখানে চিহ্ন 10টি। এরপর আমরা দেখলাম বাইনারি নাম্বার সিস্টেম, যেখানে বেস হচ্ছে 2, কারণ মৌলিক চিহ্ন 2টি। এরপর আমরা দেখতে পেলাম 3 নম্বরে অক্টাল নাম্বার সিস্টেম, যার বেস হচ্ছে 8, কারণ এখানে অঙ্ক লিখতে গেলে টোটাল চিহ্ন হচ্ছে 8টি। দেন আমরা দেখতে পেলাম সর্বশেষ হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, যেটার বেস হচ্ছে 16, কারণ হেক্সাডেসিমেলে কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করতে গেলে আমাদের টোটাল 16টি চিহ্ন ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কথাগুলো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো না, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে দাও। তোমাদের বন্ধুরা যারা রয়েছে তাদেরকে আজকের ক্লাসটাতে মেনশন করে দাও, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা? আমরা যতক্ষণ থাকি ইনশাল্লাহ তোমরা এই সময়টা যাতে একটু ফলপ্রসূ হয়, হ্যাঁ, তোমরা কিছু না কিছু যাতে এখান থেকে নিতে পারো, এই জায়গায় আমরা সেই জায়গাটা চেষ্টা করব। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলবা, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু জানিয়ে দাও তোমরা যারা এসএসসি 25 রয়েছে, এসএসসি 25দেরকেও মেনশন করে দাও, কারণ তাদেরও দরকার রয়েছে। অনেকে পড়েছে, অনেকে পড়া নাই, যাদের সমস্যা রয়েছে। ওকে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে একটু সবাই জানিয়ে দাও তোমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে, এখন আমরা যাব, এই যে আমরা ডেসিমেলের সংখ্যাগুলো আমরা চিনি, এই 10টা চিহ্ন ব্যবহার করে যে সংখ্যাগুলো হয় 12, 15, 55, 105, 170, 172, 73, 1000, 10,000, এই সংখ্যাগুলো আমরা চিনি। এখন এই সংখ্যাগুলো আমরা যদি 01 দিয়ে লিখি, ধরো 100কে আমি 01 দিয়ে লিখলে কেমন হবে? 55কে আমি 01 দিয়ে লিখলে কেমন হবে? অর্থাৎ ধরো আমরা যখন এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করি, এখন এই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে যখন আমরা এই সংখ্যা পদ্ধতিতে লিখব, সেটা কেমন হবে? এটাকে যখন আমরা আবার অক্টালে লিখব, সেটা কেমন হবে? হেক্সাডেসিমাল দেখলে কেমন হবে? এই রূপান্তরগুলো আমরা এখানে দেখে নিব। এই জায়গায় এই ফাঁকে আমরা একটু দেখে নিই। আমরা একটু দেখে নিব প্রথমত, এই যে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমের অর্থাৎ 10 বেসের কোন একটা সংখ্যা যেগুলো আমরা চিনি, সেগুলোকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি, বাইনারি মানে হচ্ছে 2 বেস, তাহলে সেগুলো দেখলে কেমন হয় 01 দিয়ে লিখলে, সেটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে? এখন দেখো, ডেসিমেলের একটা সংখ্যা নিচ্ছি, পূর্ণ সংখ্যা। আমরা প্রথমত
পূর্ণ সংখ্যাগুলো করব। পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার, যেটাকে আমরা কি বলি ইন্টিজার। আমরা দশমিকের আমরা বলি 0.00, 0.05, 0.11, 0.23, এই যে দশমিক যুক্ত সংখ্যা যেমন রয়েছে আবার পূর্ণ সংখ্যা রয়েছে। তা আমরা প্রথমত পূর্ণ সংখ্যাগুলোকে একটু বাইনারিতে কনভার্ট করলে কেমন করে করে এই প্রসেসটা একটু শিখে নিব। এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসে। সো একটা ডেসিমেলের সংখ্যা নিচ্ছি। ডেসিমেল মানে দশমিক 0 থেকে 9 পর্যন্ত 10টা চিহ্ন, এগুলো দিয়ে লিখতে হবে। তো আমি বোঝার জন্য আমি এখানে একটা সংখ্যা দিলাম 53। এই যে আমি ব্র্যাকেটের ভিতরে এটা লিখলাম 53, ব্র্যাকেটের নিচে আমি ছোট করে এখানে লিখে দিলাম 10। এই 10 দিয়ে আমি বোঝাচ্ছি এই সংখ্যাটা 10 বেসে রয়েছে। 10 বেসে রয়েছে মানে এটা দশমিকে রয়েছে, এবং দশমিকের অঙ্কের মধ্যে এই যে একটা ডেসিমেলের সংখ্যা এখানে 5 এবং 3, এটা কিন্তু 0 থেকে 9 এর মধ্যে আছে, তার মানে এখানে কোনো ভুল নেই। এখন এই সংখ্যাটাকে যদি আমাদের কনভার্ট করতে বলে 2 বেসে মানে বাইনারিতে, তাইলে এই পূর্ণ সংখ্যাকে 10 বেসের কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি বাইনারিতে নিয়ে যাই, আমরা কিভাবে কনভার্ট করব আজকে আমরা এই নিয়মটা একটু ভালো করে শিখব। ঠিক আছে, তোমরা যারা একদম নতুন রয়েছ, একদম নতুন, তোমাদের একটু কষ্ট হবে। যারা 25 বেসের রয়েছ বা অন্যান্য বেসের, তারা মূলত এগুলো তাদেরকে আমরা করিয়েছি। এখন তোমরা যারা একদম 26 বেস, তোমাদেরকে উদ্দেশ্য করে যেহেতু ক্লাসটা, সো আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ তোমাদের এই ধরনের কন্টেন্ট তোমরা আগে পড়ো নাই। ক্লাস 10 পর্যন্ত একটু কষ্ট হলো, একটু ভালো করে দেখলে আশা করি তোমরা পারবে। এবং আমি তোমাদের করে দেওয়ার পর আমি তোমাদের থেকে একটা আদায় করে নিব, দেখি তোমরা সেটা পারো কিনা। সো শুরুর দিকে একটু ভালো করে খেয়াল করো, দেন তোমাদের করতে দিলে যাতে তোমরা পারো। এখন এই যে একটা 10 বেসের ডেসিমেলের একটা পূর্ণ সংখ্যা, আমরা যদি সেটাকে বাইনারিতে যদি রূপান্তর করি, কনভার্ট করি, তাহলে আমাদের প্রসেসটা কি দেখো। 10 বেসের এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। এখন একটু খেয়াল করো, আমরা নর্মালি একটা সংখ্যাকে যখন ভাগ করি একটা ভাজক লাগবে। কাকে দিয়ে ভাগ করব? যেহেতু আমরা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস হচ্ছে 2, তাহলে নিয়ম হচ্ছে ডেসিমেলের কোনো পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য বাইনারি বেস 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা কি করি? ভাগ করি। এখন দেখো আমরা সরাসরি ভাগ করে দিই। 25 দুগুণে 50, 26 দুগুণে 52, 27 বার যাবে না, 54 হয়ে যাবে। তাহলে আমাদের 26 বার যাবে। সরাসরি লিখে দিলাম 26 দুগুণে কত হয়? 52। 53 থেকে 52 চলে গেলে আর ভাগশেষ হচ্ছে 1। ভালো করে খেয়াল করো, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করি, একটা আমাদের ভাগফল পাই আর একটা হচ্ছে আমরা ভাগশেষ পাই। এখন আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা এভাবে লিখে এটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। যেই ভাগফলটা পাচ্ছি সেটা আমরা এইখানে লিখব, হাইপেন দিয়ে যেই ভাগশেষটা থাকবে সেটা আমরা এখানে লিখব। এইভাবে আমরা বারবার ভাগ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগফলটা কি না আসে? 0 না আসে। কত না আসে? 0 না আসে। এখন দেখো এই জায়গায় ভাগফল 0 আসে নাই, তার মানে আবার ভাগ দিতে হবে। 2 দিয়ে কেন দিচ্ছি? কারণ আমরা বাইনারিতে যাচ্ছি সেজন্য। এখন আমাদের এখানে রয়েছে 26, আমরা এখন 26কে ভাগ করব 2 দিয়ে। ডিরেক্টলি যদি দিয়ে দিই 13 দুগুণে 26, 13 দুগুণে কত? 26। 26 থেকে 26 গেলে 0 ভাগশেষ। তাহলে আমাদের ভাগফল পাচ্ছি আমরা হচ্ছে 13, আর ভাগশেষ পাচ্ছি আমরা হচ্ছে 0। দেখো আমার এখনো কিন্তু ভাগফল 0 হয় নাই। আমরা বলেছি ভাগফল যতক্ষণ 0 হবে না ততক্ষণ ভাগ দিতেই থাকবো। তার মানে আমরা আবার ভাগ দিব। এখন একটু খেয়াল করো, এখন আমরা যখন আবার ভাগ দিই 13কে ভাগ দিব, 13কে ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। আমরা লিখতে পারি 6 বার। 6 দুগুণে 12, 13 থেকে 12 গেলে 1, তাহলে ভাগফল হচ্ছে 6, হাইপেন ভাগশেষ হচ্ছে 1। দেখো এখনো কিন্তু আমাদের ভাগফল 0 আসে নাই। এখন আমাদের ভাগফল 0 না আসলে আমরা আবার কি করব? ভাগ করব। এখন আমরা ভাগ দিব কাকে? এখন আমরা ভাগ দিব হচ্ছে 6কে। 6কে আমরা ভাগ দিলাম 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6, 6 থেকে 6 গেলে 0, ভাগফল 3, ভাগশেষ হচ্ছে 0। এখনো কিন্তু আমাদের ভাগফল 0 আসে নাই। এই যে 0 আসে নাই, আবার দিতে হবে। তাহলে এখন আবার দিলাম। এখন 3কে খেয়াল করো, আমরা যখন 2 দিয়ে ভাগ দিই একবার যাবে। 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, ভাগফল 1, ভাগশেষ 1, ভাগফল 1, ভাগশেষ 1। এখনো কিন্তু আমাদের কি হয় নাই? এই ভাগফলটা 0 হয় নাই। এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের
আমরা যতক্ষণ ভাগফলটা আমরা শূন্য পাবো না ততক্ষণ আমরা ভাগ দিব। এখন আমরা আবার ভাগ দিব, এখন ভাগ দিব 1কে। এখন এই জায়গায় একটু খেয়াল করো, 1কে তো আর 2 দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, 1কে আর 2 দিয়ে ভাগ যায় না। এখানে যদি অন্তত 2 থাকতো একবার যেত, 2 একে 2 একবার যাইতো। এখন 2ও নাই, আছে হচ্ছে 1। এখন 1কে যদি একবারও যদি না যায় তাহলে আমরা শূন্য বাদ দিব। এই যে 2 এর 0 0 বিয়োগ করে দিলে 1 থেকে 0 গেলে 1, তাহলে আমরা পাচ্ছি ভাগফল 0 আর ভাগশেষ কত? 1। ভাগশেষ এখানে নিচে হয়ে গেছে একদম। এখানে আমরা পাচ্ছি কত? ভাগশেষ 1। ঠিক আছে, সো আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ, নিচে একটু নিচে হয়ে গেছে বেশি। আমরা এখানে পাচ্ছি ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1, তাহলে 0, এদিকে আছে 1। এখন এই জায়গায় যেহেতু আমার 0 চলে আসে, আর ভাগ দিব না, তাহলে ভাগটা শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে? যখন আমরা ভাগফল 0 পেয়ে যাব। এই যে এভাবে আমি বারবার যতক্ষণ ভাগফল 0 হচ্ছে না ততক্ষণ ভাগ দিতে 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 যখন আমরা দেখবো যে ভাগফল 0 হয়ে গেছে তখন আর ভাগ দিব না। এখন আমাদের এই জায়গায় একটু খেয়াল করো, এই যে ভাগশেষগুলো আমরা রেকর্ড করলাম 1 1 0 1 0 1, এই ভাগশেষগুলো যখন আমরা নিচ থেকে উপরে লিখে দিব, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ যেটাকে আমরা দশমিকে 53 বা 53 বলি, সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, অর্থাৎ শুধুমাত্র 0 1 দিয়ে লিখি 53কে, তাহলে কেমন হবে? 1 1 1 1 0 1 0 1 0 1 2। দেখো, এটা 0 1 দিয়ে লিখা। এটাই হচ্ছে 53 এর সমতুল্য বাইনারি মান। যেটাকে আমরা দশমিকে 53 বলি, সেটাকে বাইনারিতে 0 1 দিয়ে লিখলে এরকম হয়। এই যে সবার নিচের বিট, এই নিচের বিটটাকে বলা হয় এমএসবি, এবং সবার উপরের যে বিট এটাকে বলা হয় এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কি বলেছি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটাকে আমরা বলি এমএসবি। আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এলএসবি সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, এমএসবি মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এই যে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, অর্থাৎ নিচ থেকে উপরে লিখে দিলে আমরা যেটা পাচ্ছি, এটাই হচ্ছে 53 এর সমতুল্য বাইনারি মান। তাহলে আমরা একটা চমৎকার বিষয় শিখলাম প্রিয় বন্ধুরা। তোমরা ক্লাস 10 পর্যন্ত কিন্তু এগুলো দেখো নাই, সো একটু আমি সহজভাবে আস্তে আস্তে একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা সবাই ডেসিমেলের একটা পূর্ণ সংখ্যাকে, ইন্টিজার সংখ্যাকে, সেটা যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি মানে আরেকটা সংখ্যা পদ্ধতিতে 0 1 দিয়ে লিখি, সেটা কেমন হয় সেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে 53 বাইনারিতে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কি না? সবাই বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, সবাই আমাকে একটু জানাবে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না। সবাই পারবে? দেখি আমি তোমাদের একটা করতে দিই, তোমরা করে দাও তো। এটা 10 বেস রয়েছে, এটাকে তোমরা বাইনারিতে কনভার্ট করে দাও। কেমন? আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, দেন আমি করে দিব, আমার সাথে মিলাই দেখবা। ঠিক আছে, 1 মিনিট সময় দিলাম, খুব দ্রুত করে ফেলা, ছোট সংখ্যা দিয়েছি। আচ্ছা, লাস্টের লাইনটা আবার বলে দিব, জাহান ইসরা। ঠিক আছে, এটা আমি আবার করে দিব, এটা করে দিব। 1 মিনিট সময় দিলাম, চেষ্টা করো, দেন আমি তোমাদেরকে আমি নিজে করে দিব। ঠিক আছে, 1 মিনিট সময় দিলাম। আনসারটা দ্রুত জানাও, দেখি কে কে আগে জানাতে পারো। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য।
ভালোবাসি ভাসি বলো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেতেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ওয়াও, চমৎকার করে দেখতে পাচ্ছি অনেকেই আনসার দেওয়ার চেষ্টা করেছো। দেখি তোমাদের আনসারগুলোর সাথে আমার আনসারটা মিলে কিনা। আমিও তোমাদেরকে, যারা বুঝো না তাদের জন্য একসাথে হয়ে যাবে, ঠিক আছে? এই ফাঁকে তোমাদেরকেও আমি একটা চমৎকার নাশিদ শুনিয়ে দিলাম। ওকে, এখন এই জায়গা আমরা এটাকে যখন ভাগ করব 2 দিয়ে, দেখো আমরা পাচ্ছি 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 18 দুগুণে 36। তাহলে কয়বার যাবে? 18 বার যাবে। 18 দুগুণে 36। 37 থেকে 36 চলে গেলে বাকশেষ থাকবে আমাদের 1। তাহলে এটা যখন এখন শূন্য হয় না, আবার ভাগ দিব। দেখো 18কে 2 দিয়ে ভাগ করলে 9 বার যাবে। 9 দুগুণে 18। 18 থেকে 18 চলে গেলে কত হবে? 0। এই যে আমি একটু আবার ভেঙে দেখাচ্ছি। 18 দুগুণে 36, 37 থেকে 36 গেলে 1, তাহলে 18 হচ্ছে ভাগফল, বাকশেষ হচ্ছে 1। এখন 18কে ভাগ দিব সরাসরি 9 দুগুণে 18। এই যে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 থেকে 18 গেলে 0। তাহলে 9 হচ্ছে ভাগফল, বাকশেষ হচ্ছে 0। আবার দিতে হবে 9কে, যেহেতু এখনো ভাগফল 0 আসে নাই। 9কে যখন আমরা 2 দিয়ে দিব 4 বার যাবে। 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে হবে 1, ভাগফল হচ্ছে 4, বাকশেষ হচ্ছে 1। এখনো ভাগফল 0 হয় নাই, আবার ভাগ দিব। 4কে যখন 2 দিয়ে ভাগ দিব 2 বার যাবে। 2 দুগুণে 4, তাহলে এই যে 2, তারপর হচ্ছে 0, আবার ভাগ দিব। এখন দেখো 2কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব 1 বার যাবে। 2 একে 2, 2 থেকে 2 গেলে 0, তাহলে 1 পাচ্ছি আর 0 পাচ্ছি, 1 আর 0। এখন দেখো এই 1কে তো আর 2 দিয়ে ভাগ যাবে না, হ্যাঁ, 1কে তো আর কি যাবে না, 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা একবারও যদি না যায় 0 বার দিব। দেখো 2 এর 0 0, 1 থেকে 0 গেলে 1, ঠিক আছে? এই যে দেখো 9 দুগুণে 18, 2 একে 2, 4 দুগুণে 8, 18 দুগুণে 36। একটু উল্টাভাবে চিন্তা করো, ভালো লাগবে। তাহলে 2 এর 0 0, তারপর আমরা কি করি? বিয়োগ করি। 18 থেকে 18 চলে গেলে, 2 থেকে 2 চলে গেলে, 1 থেকে 0 গেলে 1। এই যে ভাগফল 0, ভাগশেষ 1। নিচ থেকে উপরে লিখে দিব, নিচ থেকে উপরে লিখে দিব, নিচ থেকে উপরে লিখে দিব। তাহলে নিচ থেকে উপরে লিখে দিলে আমাদের একদম অ্যাকিউরেট একটা ভ্যালু চলে আসতেছে। নিচের বিটটাকে আমরা বলবো এমএসবি, উপরেরটাকে বলবো এলএসবি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের 37-এর সমতুল্য বাইনারি মান, অর্থাৎ 01 দিয়ে যখন লিখি 100101, 100101, 100101, এটাই হচ্ছে আমাদের 37-এর সমতুল্য বাইনারি। দেখি কাদের কাদের হয়েছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো বাচ্চারা, কাদের কাদের হয়েছে, কার কার হয়েছে, কে কে পারবে, কে কে পারবে ইনশাল্লাহ, কারা কারা পারবে। আমরা একটা চমৎকার নিয়ম শিখে ফেলেছি। আমাদের যে 4টা সংখ্যা পদ্ধতি রয়েছে, এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে ডেসিমেলের একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয়, আমরা কিন্তু একটা নিয়ম ইতিমধ্যে চমৎকার করে শিখে ফেলেছি। এমডি সজীব ইসলাম বলেছে আমারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর কার কার হয়েছে একটু দেখি, আর কার কার হয়েছে, কার কার হয়েছে, কার কার হয়েছে?
আর কার কার হয়েছে? ওয়াও, আমাদের রাহা আক্তার বলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর আমাদের মুয়াবিজ, আচ্ছা মুয়াবিজ মেবি, আমি যদি ভুল না করে থাকি, মুয়াবিজ আহমেদ বলেছে তোমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আর কার কার হয়েছে? তোমাদের আর কার কার হয়েছে? আর যাদের ভুল হয়েছে তারা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা এই যে একটা সংখ্যা যেটাকে আমরা বললাম কি 37, এটা ডেসিমাল, যেটা আমরা আগে থেকেই চিনতাম, সেটাকে আমরা আরেকটা ভিন্ন পদ্ধতি বাইনারিতে অর্থাৎ 01 দিয়ে লিখলে সেটা দেখতে এরকম হয়। আমরা এটা দেখলাম। এখন আমাদের আরো দুইটা নাম্বার সিস্টেম আছে, একটা হচ্ছে অক্টাল আর একটা হেক্সাডেসিমাল। ওকে, সরওয়ার আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের হয় না তারা আশা করি মিলিয়ে নিয়েছে। এখন আমরা এই 37টাকে, সেম সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে লিখি, যদি এরকম দেখাই, অক্টালে যদি লিখি তাহলে সেটা কেমন হয় চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, অর্থাৎ এই যে 37, অর্থাৎ যে কোনো সংখ্যা, আমি জাস্ট এটা না ধরে বা অন্য যে কোনো সংখ্যা ধরতে পারি। ধর আমি একটা সংখ্যা লিখলাম 46, এটা হচ্ছে একটা 10 বেসের সংখ্যা যেটা আমরা 46 হিসেবে চিনি। ধরো এটাকে আমাদের এখন অক্টালে নিয়ে যাব, মানে 8 বেসে নিয়ে যাব, 8 বেস। ঠিক আছে, 8 বেস। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমরা এখানে এখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার নিয়ম শিখে ফেলেছি, পূর্ণ সংখ্যা। এখন আমরা এই ডেসিমেলের কোনো একটা সংখ্যাকে আমরা অক্টালে নিয়ে দেখব। অক্টালের মৌলিক চিহ্ন 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টি। এখন এই জায়গায় আমরা যখন কোনো একটা সংখ্যাকে অক্টালে নিয়ে যাব, তাহলে আমরা কিভাবে কনভার্ট করব একটু দেখে নিই। এটা কিন্তু সেম জিনিস। এখন এই যে পূর্ণ সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি ডেসিমেলের, এর আগে আমরা বাইনারিতে নিয়েছি বিদায় বাইনারি বেস 2 দিয়ে ভাগ করেছি। এখন আমরা বাইনারিতে নিচ্ছি না, আমরা এর অক্টালে নিয়ে যাচ্ছি, 8 বেসে নিয়ে যাচ্ছি। এখন কাজ হবে শুধুমাত্র 2 দিয়ে ভাগ না করে 8 দিয়ে ভাগ করা। তার মানে ডেসিমেল থেকে কোনো একটা 10 বেসের সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে গেলে আমরা 2 দিয়ে ভাগ করেছি। আর আমরা যদি অক্টালে নিয়ে যাই তাহলে বুঝতেই পারছো 8 দিয়ে ভাগ করব। বাকি নিয়ম কিন্তু আগের মতোই। তাহলে আমরা একটু শেষ করে ফেলি। 46কে আমরা যখন 8 দিয়ে ভাগ করব তাহলে কয়বার যাবে? 5 8 40, 6 8 48, 6 বার যাবে না, 6 বার যাচ্ছে না, 5 বার যাবে। ঠিক আছে, 5 8 কত? 40। তাহলে 46 থেকে 40 গেলে 6, তাহলে ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 6। ঠিক আছে, এখন আমাদের যেহেতু ভাগফল এখনো 0 হয় নাই, তার মানে আমাদের আবার ভাগ দিতে হবে। এখন একটু খেয়াল করো, 5কে তো আর 8 দিয়ে ভাগ যায় না। এখানে যদি 8 থাকতো, অন্তত পক্ষে 8 থাকলে আমরা একবার হলেও দিতে পারতাম, বাট এখানে একবারও যাচ্ছে না, তাইলে 0 বার দিব। এই যে 8 এর 0 0 বিয়োগ করে দিলাম, 5 থেকে 0 গেলে 5। সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি ভাগফল 0, ভাগশেষ 5। তার মানে আমার যখন ভাগফল 0 চলে আসবে, আমরা আর ভাগ দিব না, নিচ থেকে উপরে লিখে দিব। এটাকে আমরা বলবো এমএসবি, উপরেরটাকে আমরা বলবো এলএসবি। তাইলে আমরা যেটাকে 46 বলি সেটাকে আমরা 0 থেকে 7 পর্যন্ত যে 8টা মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা অক্টাল হিসেবে চিনি, সেই অক্টালে লিখলে হবে 5 6। এটাকে আমরা কিন্তু আবার 56 বলতে পারবো না। ঠিক আছে, কারণ এটা তো আর ডেসিমেলের না। তার মানে আমরা যেটাকে 46 বলি, দশমিকে যেটাকে আমরা 46 হিসেবে চিনি, সেটা হচ্ছে অক্টালে লিখলে 5 6 হবে। ওয়াও, আমাদের সিয়াম আহমেদ জানিয়েছে চমৎকার করে, 5 6 হবে, 5 6। আসলেই থ্যাংক ইউ সো মাচ সিয়াম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বলো তো বাচ্চারা, এটা বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার কিনা? তোমরা যারা রয়েছো বুঝতে পারছো কিনা? তোমরা এই যে ডেসিমেল থেকে আমি বাইনারিতে নেওয়ার নিয়ম শিখিয়ে দিয়েছি, ডেসিমেল থেকে এখন একটা অক্টাল নেওয়ার নিয়ম শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, এখন আমি তোমাদের একটা করতে দিই, দেখি তোমরা কারা কারা পারো। ঠিক আছে, তোমাদের এখন একটা সংখ্যা দিলাম, সেটা হচ্ছে 72। দেখি তোমরা এটা করো তো, দেখি এটা তোমরা অক্টালে নিয়ে যাও। ঠিক আছে, অক্টালে নিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার কিনা সবাই একটু জানো। তোমাদের এই যে সময়টুকু দিচ্ছ, এখান থেকে তোমরা যদি এই কথাগুলো ভালো করে বুঝতে পারো,
এটাই হচ্ছে আজকের স্যাটিসফ্যাকশন, আজকের এই সময়টুকুর আমাদের অর্জন। এটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো, ইনশাল্লাহ দেখবে যে এটা তোমাদের পরবর্তীতে অনেক বেশি কাজ দিবে। অনেকে কিন্তু এখনও কিন্তু পড়াশোনায় ঢুকে নাই, ইতিমধ্যে তোমরা যারা ক্লাস করছো তোমরা কিন্তু অলরেডি আইসিটির একটা বিষয় শিখে ফেলেছো। ইন্টারেস্টিং না ব্যাপারটা? ঠিক আছে, ওকে, দেখি কারা কারা এটা পারো। আমি করে দিচ্ছি, তোমরা মিলে নাও। দেখো, তাহলে 72কে আমরা অক্টালে যাওয়ার জন্য 8 দিয়ে ভাগ করব। 8 দিলে 8 9 72, 8 10 80, 8 9 72। তাহলে আমরা 72কে যখন 72কে যখন আমরা 8 দিয়ে ভাগ করব, কয়বার যাবে? 8 বার যাবে। 8 9 72। তাহলে 72 থেকে 72 গেলে কত? 0। তাহলে এখানে থাকে 9, ভাগফল হচ্ছে 9, ভাগশেষ হচ্ছে 0। আমাদের এখনো কিন্তু আমাদের ভাগফল 0 হয় নাই, তাহলে আবার ভাগ দিব। 9কে 8 দিয়ে ভাগ করে একবার যাবে, 8 থেকে 8, 9 থেকে 8 গেলে 1, ভাগফল 1, ভাগশেষ 1, ভাগফল 1, ভাগশেষ 1। ঠিক আছে, ওকে। এখন দেখো এই জায়গায় আমাদের এখানে যেহেতু এটা ভাগফল 0 আসে নাই, আবার ভাগ দিব। এখন 1কে তো আর 8 দিয়ে ভাগ যায় না, তাহলে 0 বাদ দিব। এই যে 8 0 0 বিয়োগ করে দিলাম, 1 থেকে 0 গেলে 1, তার মানে 0, আর পাচ্ছি 1। তাহলে আমরা সর্বসাকুল্যে আমাদের আনসার হচ্ছে কত? আমরা আনসার পেয়ে যাচ্ছি নিচ থেকে 1 1 0, 1 1 0। এটাকে 110 বলা যাবে না। কত বলা যাবে না? 110 বলা যাবে না, বলতে হবে এই যে 1 1 0, কারণ এটা তো 110 না। 110 এটাকে আমরা ডেসিমেলে বলি, কিন্তু এটা তো 110 না, এটা ছিল 72, 72। ক্লিয়ার? ক্লিয়ার? বলো তো যাদের ভুল হয়েছে, অনেকের কিন্তু হয়েছে, অনেকের একটু একটু ভুল হচ্ছে। ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো তো সবাই? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কি না? সবাই বুঝতে পেরেছো কি না? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কি না? আমাকে একটু চমৎকার করে জানাও। আসমানি শাপলা বলেছে, আসমানি শাপলা, থ্যাংক ইউ সো মাচ, তোমার হয়েছে। আমাদের এমডি সজীব ইসলাম বলেছে 110, থ্যাংক ইউ সো মাচ। দেখে আর কার কার হয়েছে, আর কার কার হয়েছে একটু জানিয়ে দাও। আমাদের মিম বলেছে, সিয়াম আহমেদ বলেছে ক্লিয়ার, সরওয়ার আহমেদ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমরা নতুন মাত্র কলেজে ভর্তি হয়েছ, এই ধরনের পড়াগুলো যেহেতু তোমরা আগে পড়ো নাই, আমি চেষ্টা করেছি একটু ছোট্ট একটা টপিক তোমাদের সাথে শেয়ার করতে, খুব সহজভাবে প্রেজেন্ট করতে। আমি আজকে তোমাদের দেখলাম আমাদের যে আইসিটি যেটা রয়েছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ উচ্চ মাধ্যমিক কলেজে, আর সেখানে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে 3 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সেখানকার সংখ্যা পদ্ধতির একটা ছোট্ট অংশ আলোচনা করেছি। আমাদের যে 4টা সংখ্যা পদ্ধতি রয়েছে তার মধ্যে ডেসিমেলের একটা সংখ্যাকে আমরা যখন 01 দিয়ে বাইনারিতে লিখি এবং যে অক্টালে যদি আমরা লিখি সেটা কেমন হয়, সেগুলো কিভাবে কনভার্ট করতে হয়, ছোট্ট 2টা নিয়ম দেখিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো পড়েছি সবাই বুঝতে পেরেছো। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে আরও পরবর্তী চমৎকার নতুন নতুন পড়া নিয়ে, আরও পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তারিত ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে সামনে আরও কথা বলবো। আজকে এতটুকু পর্যন্ত থাকবে। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমরা আমাদের পেজে চোখ রাখবা পরবর্তী আইসিটি ক্লাসটা কখন হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে